সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে F-15 যুদ্ধবিমান একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। এবারে জানাবো ইরানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, সংকটের সমাধান কি। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকটি 1979 সালের পর দুদেশের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল। কিন্তু পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপগুলো বাস্তবায়নের আগেই সামরিক সংঘাত কূটনীতিকে আবারও পেছনে ঠেলে দেয়। জানাবো জুলাই নেমেছে ভারত জুড়ে, মোদির কি বিদায় ঘণ্টা বেজে গেল। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো তরুণ তরুণী রাজধানী দিল্লি রাজপথে নেমেছেন। ব্যঙ্গাত্মক একটি অনলাইন উদ্যোগ থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি এখন দেশের অন্যতম আলোচিত জেনজি আন্দোলনে পরিণত হয়েছে। আর এই ককরোচ পার্টির আন্দোলন দমাতে বর্বর নির্যাতন শুরু করেছে ভারতের পেটোয়া বাহিনী। আন্দোলনকারীরা নরেন্দ্র মোদীকে সংসদ ভবনে আটকে রেখেছিল। আন্দোলনকারীদের চাপের মুখে সংসদ ভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হন নরেন্দ্র মোদী। এবারে থাকছে ক্রিমিনাল রুবিরোর সফর ঘিরে ফিলিপাইনে ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরোর ফিলিপাইন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী অঞ্চলের পাঁশাই চিঠিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। জানিয়ে দেব সৌদি আরবকে ঘিরে জল ঘোলা হচ্ছে মধ্যপ্রাচ্যে, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সৌদি আরব। একদিকে রিয়াদের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা, অন্যদিকে শত শত কোটি ডলারের উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন। এই দুই সিদ্ধান্তকে ঘিরে অঞ্চল জুড়ে নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেবার হুঁশিয়ারি তেহরানের। ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের আরও বিস্তার হিসেবে বিবেচিত হবে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে একটি F-15 যুদ্ধবিমান ও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করে দেওয়া হয়েছে। আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড থেকে প্রকাশিত এক সামরিক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনী অ্যারোস্পেস শাখা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জর্ডানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে থাকা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং শেল্টারের ভেতরে রাখা একটি F-15 যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি সক্ষমতা অকার্যকর করে দেওয়া। তাদের দাবি, এতে ভবিষ্যতে ওই এলাকায় আরও বড় পরিসরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অভিযান পরিচালনা করা সহজ হবে। ইরানি বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক এই হামলার মাধ্যমে তারা মার্কিন সামরিক উপস্থিতির উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা দুর্বল করার লক্ষ্যে নিয়ে অভিযানটি পরিচালিত হয়েছে। প্রকাশিত সামরিক বিবৃতিতে আইআরজিসি তাদের অভিযানের সাফল্যের কথা তুলে ধরলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, সংকটের সমাধান কি। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকটি 1979 সালের পর দুদেশের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল। কিন্তু পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপগুলোর বাস্তবায়নের আগেই সামরিক সংঘাত কূটনীতিতে আবারও পেছনে ঠেলে দেয়। গত 2 সপ্তাহে দুই দেশের এই প্রত্যক্ষ সংঘাত হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। তদুপরি এই সামরিক লড়াই এখন দুদেশের সীমানা ছাড়িয়ে রূপ নিচ্ছে এক বিশাল আঞ্চলিক সংঘাতের শঙ্কায়। যুক্তরাষ্ট্রের নতুন এই কৌশলী অবস্থান ইঙ্গিত দেয় যে তারা এখন আর দ্রুত সামরিক বিজয়ের পথে হাঁটছে না, বরং তারা বেছে নিয়েছে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে। এর উদ্দেশ্য হল কূটনৈতিক চাপে রেখে ধীরে ধীরে আক্রমণের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা, রসদ সরবরাহ, অর্থনৈতিক স্থায়িত্ব এবং
অভ্যন্তরীণ সংহতি দুর্বল করে ফেলা। এরই অংশ হিসেবে সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যাতে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। মার্কিন নীতি এখন পারস্য উপসাগর, ওমান উপসাগরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সেখানে তারা চাপ বজায় রাখা, সমুদ্রের যোগাযোগ বিচ্ছিন্ন করা, মধ্যপ্রাচ্যে নিজস্ব বাহিনী সুরক্ষার উপর নজর দিচ্ছে। সেই সঙ্গে তারা ইসরায়েলকে নিজেদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ দিচ্ছে। জুলাই নেমেছে ভারত জুড়ে, মোদির কি বিদায় ঘণ্টা বেজে গেছে? ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো তরুণ তরুণী রাজধানী দিল্লির রাজপথে নেমেছে। ব্যঙ্গাত্মক একটি অনলাইন উদ্যোগ থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি এখন দেশের অন্যতম আলোচিত জেনজি আন্দোলনে পরিণত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞ অভিজিৎ দীপকে ইনস্টাগ্রাম এবং টুইটারে মজা করে এই উদ্যোগ শুরু করেন। পরে সদস্য হওয়ার নিবন্ধন ফর্ম প্রকাশ করলে অল্প সময়ে হাজারো মানুষ এতে নাম লেখান। গত ১৯ জুলাই দলটি সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিলে দিল্লিতে হাজারো মানুষ অংশ নেন। একই সময় মুম্বাই, বেঙ্গালুরু, গোয়াসহ বিভিন্ন শহরে বিক্ষোভ এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়। আন্দোলনে নতুন গতি আসে সমাজকর্মী সোনম ওয়াংচুর অনশনের পর। গত ২৮ জুন তিনি দিল্লির যন্তর মন্তরে অনুসরণ শুরু করেন। পুলিশ পরে তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেলে ক্ষোভ আরও বাড়ে। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের নামে ককরোচ জনতা পার্টি রাখা হয়েছে ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যকে ব্যঙ্গ করে। একটি শুনানিতে তিনি ভুয়া সনদধারী কিছু মানুষকে ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন। এরপরই আন্দোলনকারীরা এ নাম গ্রহণ করে প্রতিবাদ শুরু করেন। আন্দোলনের মূল দাবি দেশের শিক্ষা ব্যবস্থা সংস্করণ এবং ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা। সেই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেছেন তারা। এবছরের চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করা হলে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। এতে বহু শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন এবং এই মানসিক চাপে অন্তত ২০ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে আন্দোলনকারীদের দাবি। সোমবার সংসদে চলো কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা করেছে পুলিশ। তবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সিজেপি। এর পাশাপাশি প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত মহাসমাবেশে অংশ নিতে শত শত কৃষক, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে পাঞ্জাবে শত শত শিখ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ দিল্লিমুখী যাত্রা শুরু করেছেন। বুধবার আন্দোলনের মুখপাত্র সৌরভ দাস জানান, তার সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো সরকারি দপ্তর বা মন্ত্রীর বাসভবনে নয়, যন্তর মন্তর নিরপেক্ষ কোনো স্থানে আলোচনা হতে হবে। এই আন্দোলন ইতিমধ্যে ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সমর্থন পেয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জকে গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছেন। বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন জোটের সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে এবং দ্রুত ফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্লেষকরা বলেছেন, ভারতের তরুণ তরুণীরা বাংলাদেশ এবং নেপালের জেনজি গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ক্রিমিনাল রুবিরোর সফর ঘিরে ফিলিপাইনে ব্যাপক উত্তেজনা। ক্রিমিনাল রুবিরোর সফর ঘিরে ফিলিপাইনে ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো ফিলিপাইন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানীর অঞ্চলে পাঁশাইচেরিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার প্রগতিশীল সংগঠন বায়ান এবং কয়েকটি সহযোগী সংগঠনের ডাকা এই সমাবেশে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড এবং ব্যানার বহন করে স্লোগান দেন। তখন তাদের স্লোগানে ওই এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। যুদ্ধ অপরাধী মার্কো রুবিরো, ফিলিপাইনে তোমাকে স্বাগত নয়। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ওয়ার ক্রিমিনাল রুবিরো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একসময় আন্দোলনকারীরা টেরোরিস্ট বলেও আখ্যা দেন। বিক্ষোভকারীরা রুবিরোর সফরের পাশাপাশি ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করেন। তারা ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে নিউ ক্লার্ক সিটিতে গড়ে ওঠা প্যাক সিলিকা এআই নির্ভর শিল্পকেন্দ্র প্রকল্পের বিরোধিতা করেন। তাদের আশঙ্কা, এই প্রকল্প আশপাশের এলাকার পরিবেশ, খাদ্য উৎপাদন, পানি সরবরাহের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ফিলিপাইনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দাবি করেছে, প্যাক সিলিকা প্রকল্প দেশের পানির সরবরাহের জন্য কোনো হুমকি নয়। রুবিরো সফরকালে প্রকল্পটির ভবিষ্যৎ উন্নয়ন এলাকাও পরিদর্শন করেন। বিক্ষোভকারীরা যাতে ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের কাছে যেতে না পারেন, সেজন্য পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ওই কেন্দ্রেই ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অংশ নিয়েছে রুবিরো। তবে রুবিরোকে ঘিরে আন্দোলনে কতজন গ্রেপ্তার বা আটক হয়েছেন সে তথ্য প্রকাশ করা হয়নি।